শুরুতে আমরা নির্বাচনী প্রতিযোগিতা যখন শুরু হয় তখন প্রথম দিক থেকে আমরা দেখেছিলাম সুস্থ প্রতিযোগিতার বেশ উপাদান ছিল, পারস্পরিক সহমর্মিতা বা মানে সুস্থ প্রতিযোগিতার যে উপাদানগুলো সেগুলো আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু পরবর্তীতে যত নির্বাচন ঘনিয়ে এসেছিল এবং নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছে সেই পর্যায়ে আসলে সেই প্রতিযোগিতাটা অনেকটা অসুস্থ প্রতিযোগিতায় রূপান্তরিত হয়েছে এবং যেটা আমরা দেখেছি মোটামুটিভাবে যে বাংলাদেশের রাজনীতির যে ধারাগুলো নির্বাচন জয়ের জন্য জয়ী হতেই হবে এই মানসিকতাটা প্রতিফলন ঘটেছে, ওই চর্চাটা অব্যাহত ছিল। এটি প্রথম। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনী সহিংসতা হয়েছে, আপনারা সেটা দেখেছেন। বিশেষ করে নির্বাচন পূর্বকালে কর্তৃত্ববাদী যে কর্তৃত্ববাদী সরকার বা শক্তি তাদের ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান এবং তৎপরতার ফলে আমরা বেশ কিছু অস্থিতিশীলতা দেখেছি, যেটি ইতিমধ্যে আপনারা প্রকাশ করেছেন, আমাদের আগে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এবং সেই তারই ধারাবাহিকতায় আমাদের যে অসুস্থ প্রতিযোগিতা, যারা ক্রিয়াশীল বা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা, বিশেষ করে পরস্পর বিরোধী দুইটি যে দল এবং জোট ছিল, বিএনপি নেতৃত্বে একটি এবং জামাতের নেতৃত্বে একটি, তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়, সকল আসনে সমানভাবে প্রযোজ্য নয়। তা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই অসুস্থ প্রতিযোগিতা ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা, এবং এটির আবার আরো গভীরতর রূপ নিয়েছে যখন আমরা দেখেছি যে যারা বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে, স্বতন্ত্র যে অর্থ বোঝায় সেটা ঠিক নয়, দলের মনোনয়ন না পেয়ে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে হয়েছেন তারা নিজস্ব দলের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসাবে অংশগ্রহণ করেছেন এবং আবার অন্য দলের প্রতিপক্ষ তো বটেই। কাজে অনেক ক্ষেত্রে ত্রিমুখী অসহিষ্ণুতা এবং অসুস্থ প্রতিযোগিতা এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা হয়েছে। এবং একইভাবে পরের যে বিষয়টি বলতে চাই, আপনাদেরকে সেটা আগেও বলেছি, আমি আজকে বলে জোরালোভাবে বলতে চাই, আমাদের রাজনীতিতে নির্বাচনী এবং সার্বিক রাজনীতি এবং নির্বাচনী রাজনীতিতে কয়েকটি উপাদান আমরা গুরুত্বপূর্ণভাবে সবসময় দেখেছি, এবার তার প্রাধান্য আরো বেশি জোরালো হয়েছে। তার মধ্যে অর্থ, পেশি, ধর্ম, পুরুষতান্ত্রিকতা এবং তার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে গরিষ্ঠতান্ত্রিকতা। এই কয়েকটি বিষয়ের কারণে সুস্থ প্রতিযোগিতার যে ক্ষেত্র সেটি আসলে আদর্শ বা দলীয় এজেন্ডা, দলীয় উদ্দেশ্যের বাইরে এই শক্তিগুলো তারা নির্ধারিত হয়েছে এবং তার প্রতিফলে সত্যিকার অর্থেই সমান প্রতিযোগিতার ক্ষেত্রে বলতে যা বোঝায় সেটি কতটুকু হয়েছে সেটা রাজনৈতিক দলগুলোর বিবেচনা করা দরকার। পাশাপাশি আমাদের জন্য বিবেচ্য যেটি এটির কারণে, এটির প্রভাবে দেশে বিশেষ করে নারী, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘিষ্ঠ যারা শ্রেণীর মানুষ, পাশাপাশি আদিবাসী এবং অন্য যারা বিভিন্ন পরিচয়ের কারণে প্রান্তিক, প্রতিবন্ধী সহ তারা কিন্তু এক ধরনের শুরু থেকে শঙ্কা, অস্থিতিশীলতা, প্রতিকূলতা এবং বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা এবং অনলাইন অফলাইন সহিংসতা সবকিছু মিলিয়ে প্রতিবন্ধীরা ভোটাররা কতটুকু ভোট কেন্দ্রে যেতে পারবেন বা অংশগ্রহণ করতে পারবেন, সবকিছু মিলিয়ে একটা অস্থিতিশীল বা এক ধরনের অসুস্থতা, এক ধরনের শঙ্কা বিরাজ করেছে ভোটারদের মধ্যে, যেটি আমরা দেখেছি প্রতিফলিত হয়েছে বিভিন্নভাবে। যার একটা যেটি একভাবে ব্যাখ্যা করা যায় যে আসলে আমাদের ভোটের টার্ন আউট আরো বেশি হলো না কেন, প্রায় 60%। আমি মাত্র বলছি, যদিও এটি অত্যন্ত পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক ভালো, কিন্তু বাংলাদেশের মানদণ্ডে এটি খুব মানে প্রত্যাশিত পর্যায়ে নয়। কাজে এখানে একটা উপাদান কাজ করে থাকতে পারে যে এই ধরনের যে মানুষের মধ্যে একদিক থেকে শান্তি শৃঙ্খলা সম্পর্কে আস্থাহীনতার ঘাটতি, বিশেষ করে যারা বিভিন্নভাবে যে বৈচিত্র্যের মানুষ, বিভিন্ন মানদণ্ডে বৈচিত্র্যের মানুষ, নারী সহ অন্যান্য যাদের কথা বলছি, তাদের মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা, অশান্তি বা এক ধরনের শঙ্কা এখানে কাজ করেছে, যার ফলে এবং আরেকটা বিষয় কাজ করেছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে যদিও একটা বিশাল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এবার নির্বাচন, যেটি আমরা সবাই সকল জাতি সম্পূর্ণভাবে একমত এবং সেই হিসাবে নির্বাচনটা হয়েছে, তার প্রতিফলন ঘটেছে। মানুষের প্রত্যাশা অনেক বিশাল প্রত্যাশা এবং সেই প্রত্যাশার ভিত্তি করে নির্বাচন। তা সত্ত্বেও মানুষের মধ্যে এখনো পর্যন্ত এরকম আস্থা হয় নাই যে ভোট দিলে লাভ হবে কতটুকু মানুষের।
চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সেটার কারণে কিন্তু প্রায় 40% মানুষ এবং এই সবগুলো কারণ মিলে 40% মানুষ ভোট থেকে বিরত থেকেছে। কোনো না, অনেকে হয়তো দেশের বাইরে অন্য কোনো কেউ হয়তো বর্জন করে থাকতে পারেন, কিন্তু এই যে যদি এই আস্থাটা অর্জন করা যেতে পারতো, তাহলে যে আমরা ভোট দিলে জনকল্যাণ হবে, সেই আস্থাটা বোধহয় আমরা অর্জন করতে পারিনি বা জনবহির্ভূতি সৃষ্টি করা সম্ভব হয়নি, যে কারণে একটা উল্লেখযোগ্য অংশ ভোট দ্বারা বিরত থেকেছে। আমরা দেখেছি আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আমি বিস্তারিত আপনাদের তুলে ধরা হয়েছে। আমি শুধু এইটুকু বলবো যে রিপিট করবো, 99% আমাদের যে গবেষণায় অন্তর্ভুক্ত আসনগুলো, সেখানে আমরা 99% প্রার্থী কোনো না কোনো আচরণবিধি লঙ্ঘন করেছেন, যার মধ্যে 58টি বিষয়ের উপরে কোনো না কোনো বিষয়ে আচরণবিধি তারা লঙ্ঘন করেছেন। যার মধ্যে এই লঙ্ঘনের মধ্যে দলগতভাবে বিশ্লেষণটা আপনারা দেখেছেন। আমি আপনার মনে করি যে কি ধরনের লঙ্ঘন, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নির্বাচনী আচরণবিধি এবং রাজনৈতিক দলগুলোর আচরণবিধি, যেগুলো সেখানে অনেক ক্ষেত্রে আমরা মনে করি ছোটখাটো বিষয়, শোডাউনটা কিন্তু নিষিদ্ধ, সেটা হয়েছে। যানবাহন সহ মিছিল, মশাল মিছিল ইত্যাদি হয়েছে। প্রতিপক্ষের পোস্টার, ব্যানার ছেড়ে ফেলা, এই ধরনের বিষয়গুলো ঘটেছে। নিয়ম ভঙ্গ করে মনোনয়ন অতিরিক্ত সমর্থক বা নেতা নিয়ে মনোনয়ন জমা দেওয়া, এই ধরনের বিষয়গুলো সংঘটিত হয়েছে। আমরা যেটা দেখেছি অনলাইন অফলাইন প্রায় উভয় ক্ষেত্রে, প্রচারণার ক্ষেত্রে যেটা দেখেছি, প্রতিটি স্তরে দল এবং প্রার্থীরা আচরণবিধির ব্যাপক লঙ্ঘন করেছেন এবং বিভিন্ন অনিয়ম হলেও কমিশনের বিভিন্ন কারণে, সীমাবদ্ধতার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যদিও সক্রিয় ছিল এবং প্রয়াস ছিল নিঃসন্দেহে, সেটা আমরা দেখতে পেয়েছি। যার ফলে নির্বাচনে সকল দল এবং প্রার্থীর জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র এবং সকল শ্রেণীর ভোটারদের জন্য পরিপূর্ণ সম অধিকার ভিত্তিক সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। একটা গুড প্র্যাকটিস হয়েছে, যেটা আমি আপনাদের কাছে বান্ধব উল্লেখ করতে চাই, যেটা আগে কখনো হয় নাই, বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন করতে পারেনি, এবার সেটা হয়েছে। সেটা হচ্ছে যে নাগরিক সমাজের উদ্বিগ্ন নাগরিক সমাজ, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি আপনাদের মাধ্যমে, আজকেও যেগুলো বললাম, যে বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতি যে বিশেষায়িত হুমকি, তাদের যে হুমকিগুলো সম্পর্কে নির্বাচন কমিশনকে ব্রিফ করার পর একটা পর্যায়ে তারা সম্মত হয়েছে আমাদের সাথে, যে নাগরিক সমাজের সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছিল। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তথ্যগুলো নাগরিক সমাজের পক্ষ থেকে যখন যেভাবে পাওয়া গেছে সেভাবে সরবরাহ করা হয়েছে এবং রিয়েল টাইম কোনো কোনো ক্ষেত্রে বেশ প্রশংসিতভাবে নির্বাচন কমিশন তাদের অন্তর্ভুক্ত আইন প্রয়োগকারী সংস্থা প্রশাসনের সহায়তায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে। আমি যেটা ফ্যাক্ট সেটা আমি বলছি, কিন্তু তার অর্থ এই নয় যে আসলে পুরো চিত্রটা নিরবিচ্ছিন্ন বা কণ্টক মুক্ত ছিল, সেটা কিন্তু নয়, বিশেষ করে এই শ্রেণীর মানুষের জন্য। তবে এই কাজটি ইতিবাচক দৃষ্টান্ত। আমরা আশা করব ভবিষ্যতে যে কোনো নির্বাচনের সময় এই ধরনের সুযোগটা নির্বাচন কমিশন করতে অব্যাহত রাখা হবে। আপনারা শুনেছেন নির্বাচনে সম্পৃক্ত বা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সহ কর্মচারী সহ বিশেষ করে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে সুস্থ এবং নিরপেক্ষ ভূমিকা পালনের ঘাটতি ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক অনিয়ম এবং নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গেছে। অবৈধ লেনদেনও হয়েছে, অবৈধ অর্থ উত্তোলনও হয়েছে। নির্বাচন আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনেক ক্ষেত্রে সহযোগিতার তুলনায় অসহযোগিতার দৃষ্টান্ত দেখা গেছে। তবে একটা জিনিস দৃশ্যমান হয়েছে যে এবার উভয়ের প্রতিপক্ষই কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে। সেটি এক হিসাবে বলা যেতে পারে যে এটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার একটা দৃষ্টান্ত হিসেবে বিশ্লেষণ করা যেতে পারে। আমি কিন্তু পুরোপুরি বলছি না নিরপেক্ষ সম্পূর্ণভাবে নিরপেক্ষ ছিল, সেটি আমি বলছি না, কিন্তু এই যে প্রতিপক্ষ নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে, তার অর্থটা হচ্ছে নির্বাচন কমিশন চেষ্টা করেছে নিরপেক্ষ থাকার জন্য, সেটি নিঃসন্দেহে বলা যায়। নির্বাচনী আচরণবিধি মান্য করার ক্ষেত্রে অঙ্গীকার ছিল রাজনৈতিক দলগুলো, কিন্তু সেই অঙ্গীকার রক্ষা করতে পারেনি, যেটা আমরা ইতিমধ্যে বলেছি। তাদের বিশেষ করে এই পর্যায়ে যেটি উল্লেখ করতে চাই, সেটা নির্ধারিত যে নির্বাচনী ব্যয়ের সীমা, নির্বাচনী প্রচারণার ব্যয়ের সীমা, নির্বাচনী ব্যয় কিন্তু শুধু প্রচারণার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনে পৃথিবীর অনেক দেশের মতোই, বিশেষ করে আমাদের মতো পার্শ্ববর্তী দেশগুলোতে নির্বাচনী ব্যয়ের একটা বিশাল সিংহভাগ অংশ হয় মনোনয়ন কেন্দ্রিক যে ব্যয়। সেখানে এই আমাদের যে তথ্য, তার মধ্যে কিন্তু সেটি নেই, এটা পরিষ্কার করছে, সেই তথ্য নেই। যেটা আছে
দৃশ্যমান এবং পরিমাপযোগ্য নির্বাচনী প্রচারণার যে ব্যয়, সেই ব্যয়ের যে চিত্রটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে অনলাইন এবং অফলাইন যৌথভাবে এটা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। শীর্ষ দুই দল বিএনপি ও জামাত প্রার্থীদের ক্ষেত্রে এই লঙ্ঘনের মাত্রা সবচেয়ে বেশি। অফলাইন এবং অনলাইন বা প্রত্যক্ষ প্রচারণার ব্যয় লঙ্ঘন হয়েছে নির্ধারিত সীমার তুলনায় প্রায় 19% থেকে প্রায় 328% বেশি, যেটা আপনারা দলওয়ারি বিশ্লেষণটা দেখেছেন। তবু আমি আরেকবার বলছি যে বিএনপির পক্ষ থেকে যে ব্যয় নির্বাচনী প্রচারণা বিএনপির প্রার্থীরা করেছেন সেটা 327.5% বেশি। স্বতন্ত্র প্রার্থী 315.2%। উল্লেখ্য যে স্বতন্ত্র প্রার্থী কিন্তু সাধারণত স্বতন্ত্র বলতে যা বোঝায় সেটি নয়, এখানে যেহেতু বিরোধী প্রার্থী, কোনো দলের বিরোধী প্রার্থী সেই হিসাবে, সেই কারণে সেখানে যেরকম অসুস্থ প্রতিযোগিতা বেশি হয়েছে, আবার অর্থের ব্যয়ও কিছু প্রচারণা বাবদ অর্থের ব্যয়ও বেশি হয়েছে। জামায়াতের পক্ষ থেকে ব্যয়ের অতিরিক্ত হার হচ্ছে 159.1%। জাতীয় পার্টিও বেশ পিছিয়ে নেই, 128.6%। এনসিপি 19% বেশি ব্যয় করেছে। সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তমূলক হয়েছে। তা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধির প্রতিপালনে পুরোপুরিভাবে সক্ষম হয়নি। কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে, তা সত্ত্বেও রাজনৈতিক দল এবং প্রার্থীদের মধ্যে অনেকের মধ্যেই, আমি যেটা আগে বলেছি, আমাকে জিততেই হবে, বিজয়ী হতেই হবে, এই চর্চাটা অব্যাহত রয়েছে। আর যে ধরনের সংসদ আমরা পেলাম সেই চিত্রটা হচ্ছে যে এরকম যে ত্রয়োদশ সংসদে নারী প্রতিনিধিত্ব মাত্র 2.36%, যেটি সবচেয়ে কম সাম্প্রতিককালে আমাদের যে তথ্য অনুযায়ী যে সংসদগুলোর তথ্য আছে সেটি। এবং সেটিও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 2.3% মূলত তারা কিন্তু বিএনপি বা যে দল ক্ষমতায় আসবেন, দায়িত্ব ক্ষমতার বা দায়িত্ব সরকার পরিচালনার দায়িত্ব পাচ্ছেন, সংসদ নেতা, সংসদ 6 জন, তার 7 জনের মধ্যে 6 জন, একজন যিনি স্বতন্ত্র আছেন তিনিও কিন্তু প্রাক্তন বিরোধী দলের, প্রাক্তন বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন, তিনি স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ পোটেনশিয়াল আমাদের, এবং লক্ষণীয়, রিপিট করছি, অন্য কোন দল আমাদের সংসদে প্রতিনিধিত্বকারী বাকি 8 দলের কারো কিন্তু নারী প্রতিনিধি নেই। ওগুলো যেরকম সম্ভাবনা আছে নারী প্রতিনিধিত্বের দায়িত্ব গ্রহণ করা, প্রতিনিধিত্ব বিকাশের দায়িত্ব গ্রহণ করা, একইভাবে বিএনপির উপরে দায়িত্বটা আরো বেশি বলে আমি মনে করি, যে তারা আরো বেশি নারী মনোনয়ন এবং নারীদের নির্বাচন করে নিয়ে আসা যে সম্ভাবনা, সেটাকে সেই সুযোগটাকে তারা গ্রহণ করবে। এবং এই যে করুণ চিত্র, তার অন্যতম কারণটা হচ্ছে ইতিমধ্যে আমি যেটা বলেছি, নারীর প্রতিনিধিত্ব সম্ভব হচ্ছে না। এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলগুলোকে অনুধাবন করতে হবে এবং দায়িত্বটা গ্রহণ করতে হবে, যাতে করে তারা সেই সুযোগটা সৃষ্টি করে না, প্রতিবন্ধকতা যেন তারা দূর করে। নারীকে সুযোগ দেওয়ার দরকার নাই, তার বিরুদ্ধে যে তার সামনে যে প্রতিবন্ধকতা, প্রতিকূলতাগুলো, সেগুলো অপসারণ করতে হবে। এটা অপসারণ করার দায়িত্ব আমাদের রাজনৈতিক দলগুলোর। সংসদে এবার অপেক্ষাকৃত তরুণ সদস্য, তরুণ একটা ব্যাপক সংখ্যায় তরুণ শুধুমাত্র বয়সে তরুণ না, আমাদের অভিজ্ঞতায় তরুণ। যেটি তৌহিদ বলেছেন তার উপস্থাপনায়, সরকার সংসদীয় নেতা এবং বিরোধী দলীয় নেতা উভয়ই যেরকম নতুন সংসদ সদস্য প্রথমবারের মতো, একইভাবে অন্য 9টা বাকি সবগুলো দলেরই যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে সকলেই কিন্তু প্রায় সকলেই নতুন সদস্য, অর্থাৎ অন্য যে বাকি দলগুলোর নেতা বা প্রতিনিধি যারা সংসদে নির্বাচিত হয়েছেন তারাও একেবারে নতুন সদস্য। অবশ্যই আমাদের প্রবীণ বা অভিজ্ঞতা সম্পন্ন সংসদ সদস্যগণ আছে, যাদের সাথে এই নতুনত্বের যে মিশ্রণ, সেটি আমরা আশা করবো যে ইতিবাচক ফল বয়ে নিয়ে আসতে পারে। 13% 84.83% স্নাতকোত্তর এবং উচ্চ ডিগ্রিধারী, যেটি ইতিবাচক সংবাদ। এর মধ্যে সবচেয়ে বেশি স্নাতকোত্তর হচ্ছেন 44.83%। তবে অন্যদিক থেকে কিভাবে এটাকে আমরা সাধারণত নেতিবাচক ভাবে দেখি, তবে এটা বৈশিষ্ট্য আমাদের সংসদে যেটা হয়ে আসছে, এবারের সংসদে ব্যবসায়ী পেশা সবচেয়ে বেশি, মূল পেশা কিন্তু যেটা মূল পেশা হিসেবে উল্লেখিত হয়েছে, অর্থাৎ প্রত্যক্ষভাবে পেশা তাদের হার হচ্ছে প্রায় 60%, 59.9%, সিম্পলি 60%।
যেটি আমাদের প্রথম 73-এ যে জাতীয় সংসদ স্বাধীনতার পর সেখানে ছিল 17.5%, সেটা বেড়ে এখন দাঁড়ালো 60%। তথাকথিত দ্বাদশ সংসদ, যেটি সংসদ ঠিক বলা যাবে না, সেই সংসদে ছিল একটু বেশি, 62.5%, সেখান থেকে একটু কম। কিন্তু মোটা দাগে আপনি ট্রেনটা দেখেন 17.5 থেকে এখন 60% ব্যবসা, মূল পেশা ব্যবসা। আমি যদি এর সাথে পরোক্ষ পেশা হিসেবে ব্যবসায়ী হিসাব করা হয় তাহলে সেটার হার কত হবে সেটি পরিমাপ করা, আপনারা অনুমান করতে পারেন, পরিমাপ করা কঠিন, তথ্যের উপর নির্ভর করে। আচ্ছা, অন্যদিক থেকে যে বিষয়গুলো, আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এই সংসদে আইন পেশা চিত্রটা 73-এর সংসদে ছিল 17.5%, সেটি এক্ষেত্রে 73-এ ছিল 17.5%, এবার হয়েছে কত যেন আমাদের আইন পেশায় 11.8%। অর্থাৎ আমাদের 73-এর সংসদে যেই হারে আমাদের আইন পেশার ব্যক্তিরা সংসদে নির্বাচিত হয়েছিলেন তাদের তুলনায় এবারের সংসদে হার 7% কম। অন্যদিক থেকে শিক্ষকের হার আমরা বলছি এবার বেড়েছে গত সংসদের তুলনায়, কিন্তু বাস্তবে 73-এর সংসদের সমান আছে, তখন 11 ছিল। অর্থাৎ বেজ লাইনে মাত্র কোনোভাবে আমরা যেতে পেরেছি শিক্ষকতা পেশার ব্যক্তিকে সংসদে নিয়ে আসার ক্ষেত্রে। বিগত 4টি সংসদের তুলনায় এবারেই সবচেয়ে বেশি শিক্ষক নির্বাচিত হয়েছেন, তার সত্ত্বেও যেটা আমি বললাম রাজনীতিদের সংখ্যা কমে গেছে। অবশ্য যারা সংসদে এসছেন তারা বিভিন্ন পেশা বর্ণনা করলেও তারা কিন্তু সবাই রাজনীতিবিদ। বিষয়টা হচ্ছে যে রাজনীতি এবং পেশা তো একাকার হয়ে যাবে বাংলাদেশে, যেটা পেশা, যেটা রাজনীতি সেটাই ব্যবসা, যেটা ব্যবসা সেটাই রাজনীতি, এবং সেটার প্রতিফল ফলাফল কি হয় সেটা আমরা দেখেছি। আমাদের কোটিপতি সংসদ সদস্য, 70 কোটিপতি সংসদ সদস্যদের তথ্য আপনারা দেখেছেন, সেটি আমি রিপিট করতে চাই না। ত্রয়োদশ সংসদের অর্ধেক সংসদ সদস্যেরই দায় বা ঋণ রয়েছে। আমি এই শব্দটা বলতে চাই না, তবে যে চিত্রটা আমরা দেখছি 11,356 কোটি টাকার দায় আছে আমাদের সংসদ সদস্যদের সম্মিলিতভাবে, যেটি ইতিপূর্বে সব রেকর্ড ভঙ্গ করা হয়েছে। অর্থাৎ এই শব্দটা আমি যদি ব্যবহার করতে চাই না, তবু বলতে হচ্ছে এই সংসদকে আসলে সবচেয়ে বেশি দায়গ্রস্ত, ঋণগ্রস্ত সংসদ কিনা সেটা ভাবতে হবে সংসদ সদস্যদের দিক থেকে, এবং সেটার উত্তরণের উপায় খুঁজতে হবে। এবং এর মাধ্যমে আমরা আশা করব যে নতুন সংসদ বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতির যে অঙ্গীকার এবং রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো প্রতিপালনে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে অগ্রসর হবে। আপনাকে ধন্যবাদ। আমাদের উপস্থাপনা এই পর্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ ফিল ফ্রি। নিজেদের পরিচয়টা দিয়ে আপনারা। মহসিন, আমি এটিএন নিউজে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে যে আপনারা বলছেন যে এমপিদের বেশিরভাগ ব্যবসায়ী, তো তারা আমরা যদি ধরি যে ধরেন মির্জা আব্বাস, উনি ব্যবসায়ী আবার ফুল টাইম পলিটিশিয়ান, তো আমরা এই ক্ষেত্রে মানে ব্যবসায়ী ধরবো নাকি রাজনীতিবিদ ধরবো? আর শুধু রাজনীতিবিদ কোন ধরনের পেশা হতে পারে কিনা? আচ্ছা, এই বিতর্কটা অনেক দিন ধরেই আছে, কিন্তু আপনি নিজের মতো করে বিশ্লেষণ করুন, কোনো অসুবিধা নাই। আমরা আমাদের ব্যাখ্যাটা তো আপনি শুনেছেন। মূল পেশা হিসেবে যে প্রার্থীগণ যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি ধরেই আমরা ব্যবসায়িক মানে পেশাগত বিশ্লেষণটা করেছি। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট, আমাদের ফ্যাক্ট বলছি। আর তার ফ্যাক্টের পাশাপাশি যেটা বলছি আপনাকে, আপনারা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, রাজনীতি এবং ব্যবসা বাংলাদেশে একাকার নিঃসন্দেহে, এবং তার ফলশ্রুতিতে কি হয়েছে সেটি আমরা সবাই জানি। আমাদের কিন্তু কারোই কোনো আপত্তি নাই, ঘরের বাইরে আমি সহ কারোই কোনো আপত্তি নাই যে কোনো পেশার মানুষ রাজনীতিতে আসবেন নিঃসন্দেহে। কিন্তু রাজনীতিতে আসার পিছনে যে ক্যাপিটালটা কাজ করে সেটা যদি মানি হয় তাহলে হচ্ছে সেটা কতটুকু সঠিক সেটা বিবেচনা দাবি রাখে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে, এবং সেই ক্ষেত্রে আসলে সত্যিকার রাজনীতি কতটুকু বিকশিত হয় সেটার সম্ভাবনাটা এবং তার প্রতিফলন। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি এই প্রসঙ্গে। আমাদের গত দীর্ঘদিনের অভিজ্ঞতা, ব্যবসা এবং রাজনীতি একাকার হওয়ার কারণে যেটা হয়, রাজনীতি ব্যবসায়িক মুনাফার একটা উপায় হিসাবে ব্যবহৃত হয়।
আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। রাজনৈতিক অবস্থানটাকে ব্যবসায়িক মুনাফার অবস্থান হিসেবে ব্যবহৃত হয়। আইন এবং নীতি কাঠামোতে, নীতি প্রণয়ন কাঠামোতে ব্যবসায়ী লবি প্রভাব পরিষ্কারভাবে দৃশ্যমান হয়। ঠিক আছে, সরকারি ক্রয় খাত যারা ব্যবসায়িকভাবে প্রভাবশালী তাদের করায়ত্ত হয়। এই ঘর থেকে প্রকাশিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্নভাবে সেটা দেখানো হয়েছে এবং আপনারা সেগুলো প্রকাশ করেছেন জানেন। আপনারা যে সরকারি ক্রয় খাতের যে ডাটা আছে, যেগুলো ওপেন সোর্সের ডাটা আছে, সেগুলো একটু বিশ্লেষণ করে দেখবেন। যেগুলো বিশ্লেষণ আমাদের ডাটাবেজে আছে, ওয়েবসাইটে আছে, সেগুলো দেখবেন কিভাবে ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী পেশাজীবীগণ আসলে আমাদের রাষ্ট্রীয় ক্রয় খাতকে করায়ত্ত করে ফেলেছিলেন, মনোপলাইজ করে ফেলেছিলেন। এর বাইরে হচ্ছে সুস্থ ব্যবসায়িক প্রতিযোগিতা, যেটা আমরা কিন্তু ব্যবসার স্বার্থে, রাজনীতির স্বার্থে এই বিষয়গুলো তুলে ধরি। আমাদের দেশে আমরা কি চাই? সুস্থ রাজনীতি চাই, সুস্থ ব্যবসায়িক প্রতিযোগিতা চাই, সুস্থ প্রতিযোগিতামূলক ব্যবসা চাই। তাহলে দেশের উপকার হবে, দেশের মানুষ উপকার সঠিক মূল্যটা পাবে। তখন যেটা হয় যে প্রভাবশালী প্রভাবটা যখন ব্যবসা থেকে আসে, তখন ওই যে সুস্থ প্রতিযোগিতা, সুস্থ ব্যবসায়িক প্রতিযোগিতা, সেই সুযোগটা কিন্তু বিনষ্ট হয়। কিছু কিছু খাত আপনারা দেখেছেন, আপনারা প্রতিবেদন করেছেন বিভিন্নভাবে। বাংলাদেশের জ্বালানি বিদ্যুৎ খাত, আমাদের ব্যাংক আর্থিক খাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খাতগুলো ব্যবসায়ীদের করায়ত্ত হয়। ব্যবসায়ীদের চাপের মুখে আইন প্রণয়ন হয়। ঠিক আছে, ব্যবসায়ীদের চাপের মুখে নীতি গ্রহণ করা হয়। এই ধরনের হচ্ছে যে আমাদের, এবং শুধু তাই নয়, এর কারণে এই যে ক্ষমতার অপব্যবহারের যে দৃষ্টান্তগুলো, ব্যবসায়ের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের যে দৃষ্টান্তগুলো, সেটার কারণে কি হয়? বাংলাদেশে যে দুর্নীতির নেতিবাচক প্রভাব, ইনক্লুডিং কর ফাঁকি, চালান জালিয়াতির মাধ্যমে অর্থ পাচার, আপনারা শীর্ষ পাচারকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর তথ্য দেখেন, মূলত ব্যবসার সাথে সংশ্লিষ্ট। কর ফাঁকির তথ্যগুলো দেখেন, আমি করদাতা, বাংলাদেশের কর জিডিপির আর বিশ্বের সর্বনিম্ন পর্যায়ের জন্য দায়ী না, দায়ী হচ্ছে কর ফাঁকি, যারা বৃহৎ করদাতা তারা। ঠিক আছে, আমাদের উই হ্যাভ টু কল এ স্পেড এ স্পেড, যেটা ফ্যাক্ট সেটাকে ফ্যাক্ট বলতে হবে আমাদের। আর কি হয়, আমরা অনেক দৃষ্টান্ত দিচ্ছি, ব্যবসা এবং রাজনীতি দুইটাই দুর্বৃত্তায়িত হয় আনফর্চুনেটলি। এটার কারণে তো রাষ্ট্র পরিচালনার শীর্ষ অবস্থানে কি হয়, রাষ্ট্র পরিচালনার শীর্ষ অবস্থানে এমন ব্যক্তিবর্গ বা ব্যক্তি অবস্থান গ্রহণ করেন যাদের মূল বিষয়টা হচ্ছে যে ব্যবসায়িক লবিকে প্রমোট করা। হয়েছে না? আমরা কি সেই দৃষ্টান্ত আবার দেখতে চাই? বলেন আমার কাছে, দেখতে চাই কিনা? এসবের বোঝা আলটিমেটলি কাকে বইতে হয়? এদেশের জনগণকে বইতে হয়। ঠিক আছে, ঋণ বা দায়গ্রস্ত ঋণ আপনি সকলে নিতে পারি, দিস ইজ অ্যাবসলিউটলি লিগাল। এবং যতক্ষণ পর্যন্ত না আমি ঋণ খেলাপি চিহ্নিত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাকে ঋণ খেলাপি বলবেন না, আমিও আপনাকে বলবো না। এবং যারা আমাদের সম্মানিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এখনো পর্যন্ত অ্যাকর্ডিং টু দ্য ল তারা কেউ কিন্তু ঋণ খেলাপি নন। মেক ইট ক্লিয়ার। ঠিক আছে, কিন্তু ঋণগ্রস্ত, ঋণের বোঝা আছে। কেন ঋণ খেলাপি, এদের একাংশ কেন ঋণ খেলাপি নয়, সেই প্রশ্ন আপনার একটু গভীরে খতিয়ে দেখলে বুঝতে পারবেন। সেটা ব্যাংকের সাথে যোগ সাজস করে হোক, আদালতের আইনের ফাঁক ফোকরের সুযোগ নিয়ে আদালতের নির্দেশের কারণে হোক, তারা কিন্তু ঋণ খেলাপিতা তারা সরিয়ে ফেলতে পেরেছেন, হ্যাঁ, মুক্ত হতে পেরেছেন। কিন্তু ঋণ আছে, দায় আছে, এবং সেটার মূল্যটা আমরা বলেছি সর্বোচ্চ মাত্রায়। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আমি জাহিদ বলছিলাম, এখন টেলিভিশনে কাজ করি। আমার এক বাক্যের একটি, আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝেন আমি জানি না। আমাদের দৃষ্টিতে আমাদের যে বিশ্লেষণ, এই ধরনের কিছু আমরা দেখিনি। আমরা রিপিট করছি, আমরা বলছি মোটামুটি ভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। এখানে নির্বাচন ইঞ্জিনিয়ারিং, ঠিক এর পেছনে ইঞ্জিনিয়ারিং যদি থাকে সেটি অন্য বিষয় হতে পারে। আমাদের বিবেচনায় এরকম কোনো উপাদান পাইনি যেটাকে ইঞ্জিনিয়ারিং বলা যেতে পারে। আমার নাম আব্দুল্লাহ শাফি, আমি সময় টেলিভিশন। 21% আসনে আমরা এটা আপনি ঠিক প্রপার ইন্টারপ্রিটেশন না তো, মাহফুজ একটু বলেন তো। আমরা বলেছি যে এটাকে 21% ভোট না, 21% ভোট বলা যাবে না, কোনো অবস্থায় 21% ভোট না। 21% আসনে কোনো জাল ভোটের দেওয়ার ঘটনা ঘটেছে। সেটা এমনকি কয়টা ঘটনা সেটাও কিন্তু আমরা বলছি না। ঠিক আছে, এটা তবে উল্লেখযোগ্য।
ঠিক আছে, এটাকে এইভাবে ঢালাভাবে আপনারা প্লিজ, থ্যাংক ইউ ফর রেজিং ইট, কিন্তু আপনারা রেজ করার কারণে আশা করি এটা রিপোর্টেড হবে না বিকৃতভাবে, এভাবে বলাটা ঠিক নয়। ওই স্লাইডটা আরেকবার ব্যাক 90 জন আছেন, তাদের পক্ষে কোটিপতি হওয়াটা কিন্তু আসলে খুবই একটা স্বাভাবিক বিষয়, যে বাজার মূল্য দ্রব্য মূল্য কষ্ট সবকিছু মিলে কোটিপতি। কাজে এইভাবে কিন্তু এটা তথ্যটা প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু আপনারা আমাদের কাউ বোঝানো উচিত নয় এটা হচ্ছে যে কোটিপতির সংসদ হয়ে গেছে, এটা নেতিবাচক ভাবে দেখা, এটা কোনো সে অর্থে নয়। শত কোটির বিষয়টা অবশ্যই একটা ফ্যাক্টের অংশ, এটা বিষয় বাস্তবতা, তাদের সংখ্যাটা আমরা বলেছি, সেটাও সঠিক। এর প্রভাব কতখানি নেতিবাচক ভাবে পড়বে, ইতিবাচক পড়বে, সেটার বিশ্লেষণটা কিন্তু আমি আমার এর আগের বক্তব্যে, যেটা আমাদের পত্রিকার সহকর্মীর প্রশ্নের উত্তরে বলেছি, যে ঝুঁকিটা আছে, সেই ঝুঁকিটা হচ্ছে যে এই ধরনের কোন একটা বিশেষ শ্রেণীর প্রভাব যখন সংসদের উপর থাকে, একচেটিয়া প্রভাব থাকে, তো তাদের ইন্টারেস্ট বা তাদের স্বার্থটা দেখার, মানে স্বার্থটা প্রমোট হওয়ার ঝুঁকিটা থাকে। হয়ে যাবে সেটা বলছি না, আমরা কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা এই পর্যায়ে এই মুহূর্তে কেন এই বিষয়গুলো, কালকে এই সংসদ সদস্যগণ শপথ নেবেন, কেন এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিচ্ছি, এই জন্য যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মনে রাখার জন্য। এর আগে যে অভিজ্ঞতাটা হচ্ছে, আমরা যেই ঝুঁকিগুলোর কথা বলছি, এই ঝুঁকিগুলোর ফলে যে নেতিবাচক ফলাফল, সেই নেতিবাচক ফলাফলের ভুক্তভোগী কিন্তু সবার আগে এই সংসদে যারা সদস্য হিসেবে যারা হতে যাচ্ছে, তারাই কিন্তু রাজনৈতিক হয়রানি থেকে শুরু করে এই যে চোরতন্ত্র এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, সেটার ফলে সারা দেশবাসীর মতো তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বিষয়গুলো তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই বিষয়টা, এই ঝুঁকিটা যেন তারা অপসারণ করে, এবং সেটি করার দায়িত্ব কোনো আইন প্রণয়ন করে কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করে সম্ভব নয় বলে আমি মনে করি, কারণ আইন কিন্তু যথেষ্ট আছে, আইনের ফাঁকফোকর আছে, সেটার মাধ্যমে সেগুলো করা যায়। এটি সম্ভব, তারা আমাদের সম্মানিত জনপ্রতিনিধিগণ যারা নির্বাচিত হচ্ছেন, কালকে যারা শপথ দিবেন, তারা এই বিষয়গুলো নিজেরা বিবেচনায় নেবেন, এবং তার উপর ভিত্তি করে তাদের যার যার পেশার জায়গায় থাকবে, যার যার ব্যবসার জায়গায় থাকবে, কিন্তু সেটির মাধ্যমে সেটির প্রসারের জন্য তাদের রাজনৈতিক অবস্থান, দলীয় অবস্থান এবং জনপ্রতিনিধিদের অবস্থানটাকে ব্যবহার করবেন না। এই অঙ্গীকারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তাই হয়, যেটাকে আমরা স্বার্থের দ্বন্দ্ব কথা বলি, স্বার্থের দ্বন্দ্ব থেকে মুক্ত থাকতে পারেন যদি, তাহলে অবশ্যই যে লবি বা যে বিজনেসের প্রভাব আমরা বলছি সংসদ কার্যক্রম পরিচালনায় এবং রাষ্ট্র পরিচালনায় বা সরকার পরিচালনায়, সেটা থেকে বাংলাদেশ মুক্ত হওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনার জন্যই কিন্তু আমরা এই ত্রয়োদশ সংসদকে ঐতিহাসিক সংসদ বলছি। ত্রয়োদশ সংসদের প্রেক্ষিতকে আমরা অভূতপূর্ব প্রেক্ষিত বলছি, একটু আমাদের মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম, আমার নাম পার্থ রহমান। যারাই যেভাবে বিশ্লেষণ করবেন না কেন, আমি কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, এই প্রশ্নটা উঠবে এবং যৌক্তিকভাবে উঠবে। জাতীয় আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক তারাও কিন্তু একটু উল্লেখ করেছে, কমনওয়েলথ বলেছে যে ভবিষ্যতে আরো অন্তর্ভুক্তমূলক হতে হবে, অন্তর্ভুক্তমূলক হয় নাই, তারা বলেছে আরো অন্তর্ভুক্তমূলক হতে হবে, অর্থাৎ প্রত্যাশিত মানে অন্তর্ভুক্ত হয় নাই। এটি যার যার বিশ্লেষণের বিষয়, কিন্তু আমার কাছে ফ্যাক্ট আছে বলে, আমাদের কাছে ফ্যাক্ট আছে বলেই আমরা কিন্তু বলেছি। এখন নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক মানে কি? অন্তর্ভুক্ত মানে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, নির্বাচনে ভূমিকা রাখার সুযোগ। এখন আমি যে কথাগুলো ইতিমধ্যে বলেছি, আনফর্চুনেটলি রিপিট করতে হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি দেখুন, যখন কর্তৃত্ববাদের পতন হয়, শুরু থেকে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে দলটির কথা বলা হয়েছে, তারা কিন্তু বলে আসছে যে জুলাই আন্দোলন ছিল অবৈধ, অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ। প্লিজ রিমেম্বার, আপনারা গণমাধ্যম করে আপনারা মনে রাখেন। এবং পরবর্তীতে একটু কাট দ্য লং স্টোরি শর্ট, পরবর্তী যখন নির্বাচন ঘোষণা হলো, বলা হলো এই অবৈধ নির্বাচন আমরা মানি না, আমরা প্রতিহত করব। অর্থাৎ তারা প্রতিহত করার জন্য, মানে নির্বাচনে নেতিবাচক ভূমিকা রাখার জন্য তারা কিন্তু নির্বাচনে উপস্থিত ছিল, ভূমিকা রেখেছে তারা। সো তারা অন্তর্ভুক্তির অংশ হিসেবে ছিল।